আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য তাদের যে প্রাক নির্বাচনী মূল্যায়ন পরীক্ষা তারই প্রস্তুতির অংশ হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র নিয়ে ক্লাস শুরু করছি। আজকে আমরা বিপণন ও বাজারজাতকরণ অংশের অর্থাৎ ২য় পত্র অংশের ৭ম অধ্যায় পাইকারি ও খুচরা ব্যবসায় নিয়ে আলোচনা করব। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি ইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়টির বিপণন ও বাজারজাতকরণ বিপণন বা বাজারজাতকরণ অংশের ৭ম অধ্যায়, যেটি পাইকারি ও খুচরা ব্যবসায়। আজকে আমরা এখান থেকে কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক, এক কথায় যেটাকে আমরা এই অধ্যায়ের কি নোটস বলতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসো সুপার স্টোর। সুপার স্টোর কি? সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কম খরচে কম লাভে স্ব-সেবার মাধ্যমে বেশি পরিমাণে পণ্য বিক্রয় করা হয়। আমরা সুপার স্টোর বলতে যে স্বপ্নের অ্যাড দিয়েছি, ছবি দিয়েছি, অর্থাৎ এখানে আমরা একসাথে অনেক কিছু আম পণ্য একসাথে নিতে পারি এবং এটা একটা খুচরা ব্যবসার প্রতিষ্ঠান, যেখানে আমরা কম খরচে বা কম লাভে অধিক পণ্য বেশি পরিমাণে এখানে বিক্রি করা হয়। অনেক সময় তারা অধিক পণ্য ক্রয়ের উপরেও অনেক ধরনের সুযোগ বা সুবিধা দিয়ে থাকে। তাহলে সুপার স্টোর হচ্ছে যে বৃহদায়তন খুচরা ব্যবসায় খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করা হয়, তাকে সুপার স্টোর বলা হয়। বর্তমানে যে সকল বৃহদায়তন খুচরা ব্যবসায় লক্ষ্য করা যায়, তার মধ্যে সুপার স্টোর অন্যতম। অর্থাৎ সুপার স্টোরটা হচ্ছে খুচরা ব্যবসায়ের একটি প্রকারভেদ। এরূপ স্টোর সুপার মার্কেট হতেও বৃহদায়তন প্রকৃতির হয়। সুপার মার্কেটে সাধারণত খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হলেও যে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অন্যান্য বৈচিত্র্যপূর্ণ পণ্য সামগ্রীও রাখা হয়। অন্যান্য বৃহদায়তন খুচরা বিপণীর চেয়ে এরূপ বিপণীর পণ্য মূল্য তুলনামূলকভাবে কম হয়। সুপার স্টোরে পণ্যের পাশাপাশি পোস্ট অফিস, লন্ড্রি, কার পার্কিং, চেক ক্যাশ করা এবং কার্ড ব্যবহারেরও সুযোগ থাকে। অর্থাৎ নগদের যদি সমস্যা হয়, তাহলে আমরা যেকোনো প্রকার এটিএম কার্ড বা ডিবিবিএল কার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া মোবাইলের যে বিকাশ অ্যাপস আছে, নগদ আছে, এই ধরনের করেও তারা আমাদেরকে সুবিধা দিয়ে থাকে, যাতে নগদ বহন করা ছাড়াও আমরা পণ্যগুলো নিতে পারি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি এমন অনেক পণ্যদ্রব্য এখানে রাখা হয়, যা চোখের সামনে দেখলে আমরা এটার প্রয়োজনটা বুঝতে পারি কিংবা হঠাৎ করে মনে পড়ে যায় এই পণ্যটা আমার দরকার। এ কারণে আজকাল মানুষ সুপার স্টোরের প্রতি অনেক বেশি আগ্রহী এবং কেনাকাটা করতে অনেক বেশি স্বস্তি বোধ করে। তাহলে এক কথায় যদি এটা জ্ঞানমূলকভাবে আমরা অ্যান্সার করি, যে সুপার স্টোর হলো এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কম খরচে কম লাভে স্ব-সেবার মাধ্যমে বেশি পরিমাণে পণ্য বিক্রয় করা হয়। এরপরে আসো ক্যাটেগরি কিলার। ক্যাটেগরি কিলার হচ্ছে এক ধরনের বিশেষায়িত খুচরা দোকান, যেখানে কোনো নির্দিষ্ট পণ্য লাইনের বিপুল পরিমাণ পণ্য সম্ভার থাকে। অর্থাৎ যেকোনো একটা নির্দিষ্ট পণ্য লাইন, যেমন যদি আমি এটাকে জুতোর দোকান বলি, তাহলে শুধু জুতোর ধরনের, বিভিন্ন ধরনের জুতোর সাইজ, বাচ্চাদের জুতো, বড়দের জুতো, ছেলেদের জুতো, মেয়েদের জুতো, একটা নির্দিষ্ট পণ্য লাইনের যে বিপুল পরিমাণ পণ্য সম্ভার থাকে, এটাকে বলা হচ্ছে ক্যাটেগরি কিলার। এখানে আমরা একটু দেখি যে টার্ম ক্যাটেগরি কিলার হুইচ অরিজিনেটেড ইন দ্য ইউএস, অর্থাৎ সর্বপ্রথম ইউএসএ তে এই ক্যাটেগরি কিলারটা প্রবর্তন করা হয়। Category killer is described as a large specialist retailer that is typically found in and out of town or each or town retail purpose site. অর্থাৎ একটু শহরের চেয়ে একটু দূরে প্রথম এটা প্রবর্তন করা হয়েছে, যাতে মানুষ এক জায়গায় এসে, যারা জুতো কিনতে যায়, তারা যেন ওই এক জায়গায় এসে ঘরের সবার জন্য জুতো কিনতে পারে। ঠিক, কিন্তু এখন বর্তমানে এর চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে। এটা আমেরিকাতে এটা উৎপত্তি হলেও এটা এখন সারা বিশ্বে এর প্রচলনটা দেখা যায়। তাহলে ক্যাটেগরি গুলো হচ্ছে এক ধরনের বিশেষায়িত খুচরা দোকান, যেখানে কোনো নির্দিষ্ট পণ্য লাইনের বিপুল পরিমাণ পণ্য সম্ভার থাকে। ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার। অনেকের বইয়ে শুধুমাত্র ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার আছে, আবার অনেকের বইয়ে নগদ এবং বহন পাইকার। তাহলে এই দেখো আমরা ক্যাশ, যেটা নগদ, এবং ক্যারি বা বহন। আমার বইয়ে ক্যাশ অ্যান্ড ক্যারি নাই,
কিংবা আমার নগদ এন্ড বহন আছে, ক্যাশ এন্ড ক্যারি এরকমলি আমরা অনেক সময় অর্থগুলো দেখি না কিংবা একটু খামখেয়ালি ভেবে এড়িয়ে যাই। ক্যাশ এন্ড ক্যারি পাইকার এবং নগদ এবং বহন পাইকার একই কথা। যেসব পাইকারি ব্যবসায়ী সীমিত মুনাফা অর্জনের জন্য খুচরা ব্যবসায়ীদের কাছে নগদ মূল্যে পণ্য বিক্রি করেন এবং তা পরিবহনের ব্যবস্থা করেন, তাদেরকে নগদ ও বহনকারী পাইকার বা ক্যাশ এন্ড ক্যারি পাইকার বলা হয়। অর্থাৎ তারা আমাদের কাছে পণ্যটা নগদ মূল্যে বিক্রি করে এবং তা আমাদের কাছে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে। যেমন কারিনা একটা বুটিক শপ আছে। তারা তাদের পণ্যগুলো আমাদের কাছে ক্যাশ এন্ড ক্যারি তাদের যে প্রচারণা, সে প্রচারণার মধ্যেই তারা উল্লেখ করে তারা ক্যাশ এন্ড ক্যারি। আজকাল সবাই অনলাইন বিজনেস করে কিংবা অনলাইনে কেনাকাটার প্রতি স্বচ্ছন্দ বোধ করে। যারা ক্যাশ হোম অ্যান্ড হোম ডেলিভারি দেয়, তাদের কাছেই কিন্তু মানুষ পণ্য কিন্তু অনেক বেশি স্বস্তি বোধ করে। আমি ব্যক্তিগতভাবে সেটা করি। কেননা কুরিয়ার সার্ভিস ওখানে যাবো, লাইন ধরবো, পণ্য আনবো। তার চেয়ে যে আমাকে বাসাটা ক্যাশ অন হোম ডেলিভারি দিবে, আমি তার থেকেই পণ্যটা নিবো। এছাড়া যে ভ্যান ভিলেট, এটা হচ্ছে একটা বিখ্যাত ফুল উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ক্যাশ এন্ড ক্যারি তাদের ফুলগুলা ওভাবেই সাপ্লাই দিয়ে থাকে। তাহলে ক্যাশ এন্ড ক্যারি বুঝতে পারছি যে পণ্যটা নগদে বিক্রি করা হয় এবং সেটার পরিবহনের দায়িত্বও কিন্তু প্রতিষ্ঠান বহন করে, সেটাকে বলা হচ্ছে ক্যাশ এন্ড ক্যারি পাইকার। ড্রপ শিপার্স, ড্রপ শিপার্স এটা একটা ইংরেজি শব্দ, এটা বাংলা কি? অর্থাৎ পণ্যটা অর্ডার গুলা কিভাবে সংগ্রহ করছে সেটাকেই বলা হচ্ছে ড্রপ এন্ড শিপার্স। এখানে সংজ্ঞার মধ্যে দেখো, খুচরা ব্যবসায়ী এবং অন্যান্য শিল্প ব্যবহারকারীর কাছ থেকে অর্ডার সংগ্রহ করে যে সকল পাইকার উৎপাদনকারীর কাছে তা পাঠিয়ে দেন তাদেরকে ড্রপ শিপার্স বলে। ড্রপ করছে অর্থাৎ যিনি মূল পণ্যটা উৎপাদন করবেন তার কাছে অর্ডারটা ড্রপ করা হচ্ছে। এই ড্রপটা কি করছে? একজন পাইকার, যিনি খুচরা ব্যবসায়ী অন্যান্য বা যারা এই পণ্যটা ব্যবহার করবে তাদের কাছ থেকে পণ্যটার অর্ডারটা নিয়ে সরাসরি উৎপাদনকারীর কাছে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ড্রপ শিপার্স। এটা একটা পাইকারি ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে পড়ে। যে পাইকারি বলতে আমরা সবসময় কি বুঝি? উৎপাদকের কাছ থেকে পণ্য নিয়ে যিনি খুচরা বা মধ্যস্থ বা অন্যদের কাছে বিক্রি করে। কিন্তু কিছু কিছু পাইকার আছে যারা কতটুকু পণ্যটা প্রয়োজন সেটা আগে খোঁজ নেয়। তারা খুচরা ব্যবসায়ীর কাছে এবং যারা পণ্যটা ব্যবহার করবে তাদের কাছ থেকে তাদের পণ্যের চাহিদাটা নিয়ে অথবা তাদের অর্ডারটা নিয়ে তারপর উৎপাদকের কাছে পৌঁছে দেয়। এদেরকে বলা হচ্ছে ড্রপ শিপার্স। যে সকল পাইকারি ব্যবসায়ী পণ্যের অর্ডার গ্রহণের পর শর্ত মোতাবেক ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর জন্য সরবরাহকারীদের নির্দেশ দেওয়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে তাদেরকে ড্রপ শিপার্স বলা হয়। ড্রপ শিপার্সরা ক্রেতাদের নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে সে অনুযায়ী উৎপাদকের নিকট থেকে পণ্যগুলো ক্রয় করে এবং ক্রেতাদের নিকট সরবরাহের জন্য উৎপাদককেও নির্দেশ দেয়। এই ধরনের পাইকাররা সাধারণত একত্রে বিপুল পরিমাণ এবং ভারী পণ্য ক্রয় বিক্রয় করে। এই ধরনের পাইকাররা অর্ডার পাওয়ার পর থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত পণ্যের ঝুঁকি ও মালিকানা সত্ত্ব গ্রহণ করে। ফ্যাক্টরি আউটলেট, যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উৎপাদকের উদ্ধৃত পণ্য, অনিয়মিত পণ্য, বাতিল পণ্য অত্যন্ত কম দামে বিক্রি করে সেগুলোকে ফ্যাক্টরি আউটলেট বলা হয়। অর্থাৎ পণ্যটা উৎপাদন করার পরে যে পণ্যটা তারা উৎপাদন করেছে মালিকের তত্ত্বাবধানে, সেই পণ্য বিক্রি করার পর যা কিছু উদ্বৃত্ত থেকে যায় বা যা প্রচলিত থাকে না বা যা বাতিল বলে ঘোষিত হয়, তারা সেসব পণ্য যখন অত্যন্ত কম দামে বিক্রয় করে সেগুলাকে বলা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। এক্ষেত্রে আমরা একটু দেখি যে যে সকল খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান উৎপাদনের মালিকানায় পরিচালিত হয় এবং উৎপাদকের উদ্ধৃত পণ্য, অনিয়মিত পণ্য বা বাতিল পণ্য অত্যন্ত কম দামে বিক্রি করে। আমরা প্রায় দেখি একটা বাটা একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ। এখানে দেখা যায় কি বাটা যে পণ্যগুলো চলে না সেগুলোকে তারা অনেক সময় 30% বা 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে পণ্যগুলো সেল করে দেয়। এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। র‍্যাক জবার্স, যেসব পাইকার খাদ্য সামগ্রী বাদে অন্যান্য মুদিমাল ও ওষুধ সামগ্রী ডেলিভারি ভ্যানের মাধ্যমে দোকানে পৌঁছে দেয় তাদেরকে র‍্যাক জবার্স বলে। বিক্রিত পণ্য প্রদর্শনের জন্য র‍্যাক জবার্স ক্রেতাদের র‍্যাক বা সেলফ দিয়ে থাকে। এই যে দেখো এই চিত্রের মধ্যে এই সেলফটা দেখলে যদি বোঝা যাচ্ছে এটা একটা সফট ড্রিঙ্কস এর সেলফ এবং আমরা দেখেই বুঝতে পারি যে এখানে সফট ড্রিঙ্কস আছে এবং সেগুলো
এই যে র্যাকের মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়েছে এবং যে প্রতিষ্ঠান থেকে এই র্যাকটা দেওয়া হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে র্যাক জবার্স। এটাও একটা সে ধরনের উদাহরণ। যে সকল পাইকারি মুদি ও ওষুধ ডেলিভারি ট্রাকের মাধ্যমে খুচরা দোকানে পৌঁছে দেয় কিন্তু পণ্যের মালিকানা সত্ত্ব নিজের কাছে রেখে খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রয় করে তাদেরকে র্যাক জবার্স বলে। যেমন সামহাউ একটা স্প্রাইটের একটা র্যাক দিয়ে গেলো একটা মুদি দোকানে, পণ্যের মালিকানাটা কিন্তু সেই স্প্রাইট কোম্পানিরই থাকবে। এরা এই র্যাকটা সহ দোকানটাতে দিয়ে যায় যাতে মানুষ দেখে বুঝতে পারে এই দোকানে স্প্রাইট পাওয়া যাবে এবং সেই পণ্যটা বিক্রয়ের দায়িত্বটা তারাই সেই খুচরা দোকানদার বা মুদি দোকানদারদেরকে দিয়ে যায়। এরা তাদের পণ্য প্রদর্শনের জন্য খুচরা বিক্রেতাকে র্যাক সরবরাহ করে, পণ্যের মূল্য নির্ধারণ করে, পণ্য প্রদর্শনের ব্যবস্থা করে এবং মজুদের রেকর্ডও রাখে। খুচরা বিক্রেতার নিকট থেকে শুধুমাত্র বিক্রিত পণ্যের বিলটাই গ্রহণ করে, অর্থাৎ খুচরা দোকানদার কয়টা পণ্য বিক্রি করেছে সেটার বিলটাই তারা নিয়ে যায়। এদেরকে বলা হচ্ছে র্যাক জবার্স। ক্রয় প্রতিনিধি যে সকল পাইকার উৎপাদক ও খুচরা বিক্রেতা বা প্রাতিষ্ঠানিক ক্রেতাদের পক্ষে ক্রয় করে তাদেরকে ক্রয় প্রতিনিধি বলা হয়। ক্রেতাদের সাথে এদের দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক থাকে। যেমন ধরো এই যে বাংলাদেশের বই শপিং সেন্টার রকমারি.com, অর্থাৎ যারা পণ্য বই লিখে বা বইয়ের ব্যবসা করে তাদের থেকে রকমারি.com বইটা নিয়ে নেয় এবং নিয়ে আমাদের কাছে অনলাইনের মাধ্যমে সেল করে। এটা হচ্ছে রকমারি.com সেসব লেখকদের থেকে বা বই বিক্রেতা প্রতিষ্ঠানদের থেকে ক্রয় প্রতিনিধি হয়ে পণ্যটা ক্রয় করে আমাদের কাছে আবার পুনরায় বিক্রয় করে। এও দেখা যায় যে আমাদের দেশে সরকারের প্রতিনিধিরা কৃষকদের থেকে একটু ন্যায্য মূল্যে ধান কিনে নেয় বা অনেক সময় চাল কিনে নেয়। এটাকেই বলা হচ্ছে ক্রয় প্রতিনিধি। অর্থাৎ এরা উৎপাদক বা খুচরা বিক্রেতা বা প্রাতিষ্ঠানিক ক্রেতার পক্ষে ক্রয় করে এবং তাদেরকেই ক্রয় প্রতিনিধি বলা হয়। সরকারের পক্ষ থেকে কেউ ক্রয় করছে কিংবা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রয় করা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে ক্রয় প্রতিনিধি। সুবিধা স্টোর্স, সুবিধা নামটাই হচ্ছে সুবিধা। ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়কর্মীর ব্যবহৃত সকল কৌশলে এবং খুচরা ব্যবসার প্রতিষ্ঠান দৈনন্দিন দরকারি পণ্য যেমন মুদি পণ্য, সংবাদপত্র, ঔষধ, ফাস্টফুড প্রভৃতি নিয়ে আবাসিক এলাকায় দ্রুত বিক্রির প্রচেষ্টা চালানো হয়, তাকে সুবিধা স্টোর বলে। এরা মোটামুটি একটা যেকোনো একটা আবাসিকেই তাদের একটা বড় করে দোকান নিয়ে বসে। মূলটা থাকে ওই উক্ত আবাসিকের সকল ক্রেতাকে আকৃষ্ট করে একটা স্থায়ী ক্রেতায় পরিণত করা। ঠিক আছে? এবং তারা তাদের দোকানে প্রতিদিনকার দরকারি পণ্য যেমন মুদি পণ্য, সংবাদপত্র, ঔষধ, ফাস্টফুড সকল জিনিস রাখে যাতে ওই এলাকার মানুষ ওই দোকানটার উপরই মোটামুটি একটা আস্থা রাখতে পারে। এবং তাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি হয়। অনেক সময় তারা সাপ্তাহিক বাকিতে বা মাসিক বাকিতেও পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধা পেয়ে থাকে। এটাকেই বলা হচ্ছে সুবিধা স্টোর। ডিসকাউন্ট স্টোর যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান মানসম্মত পণ্য কিছুটা কম মূল্যে ও কম মুনাফায় বিক্রি করে সেগুলোকে ডিসকাউন্ট স্টোর বলা হয়। আমরা সাধারণত দেখি ইয়ারলি একটা সেল দেয়, ঠিক আছে? আবার কিছু কিছু প্রতিষ্ঠান তাদের একটা নির্দিষ্ট কিছু পণ্য সারা বছরই কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট স্টোর। ফ্রাঞ্চাইজ সংগঠন কতিপয় বিশেষ শর্ত সাপেক্ষে চুক্তির ভিত্তিতে পণ্য সরবরাহের অধিকারপ্রাপ্ত দোকানগুলোকে ফ্রাঞ্চাইজ বা বিশেষ অধিকারপ্রাপ্ত খুচরা ব্যবসায়ী বলে। আমরা কেএফসি আমরা জানি এটা হচ্ছে এক নম্বর একটি ফ্রান্সের সংগঠন যারা কেএফসির পণ্যটা সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে তাদের পণ্যটা বিক্রয় করছে। কেএফসি হচ্ছে সবচেয়ে বড় একটি ফ্রান্সাইজ সংগঠন। চেইন স্টোর বা বিপণীমালা একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানের সমষ্টিকে বলা হচ্ছে বিপণীমালা। অর্থাৎ তারা একই পণ্য বিক্রি করছে এবং তাদের অনেকগুলো শাখা থাকলেও তারা একই মালিকের পরিচালিত ও নিয়ন্ত্রণিত হচ্ছে। হলমার্ক আমরা জানি এটা একটি বিখ্যাত প্রতিষ্ঠান যাদের একটা সময় তাদের কার্ড এবং বেবি টয়স কিংবা গিফট আইটেম গুলো খুব বেশি প্রচলিত ছিল কিংবা এখনো আছে। এই যে একই মালিকানাধীন তারা বিভিন্ন দেশের বিভিন্ন শহরে তাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করছে, একেই বলা হচ্ছে চেইন স্টোর বা বিপণীমালা। বিশিষ্ট পণ্য যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান শুধুমাত্র নির্দিষ্ট ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে বিশিষ্ট পণ্যের দোকান বলা হয়। যেমন এটি দেখলে বোঝা যাচ্ছে এটা একটা কাঁচা তরকারির দোকান কিংবা এখানে শুকনো চাল ডাল আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খাদ্যদ্রব্যের দোকান। এটি নির্দিষ্ট বিশিষ্ট পণ্য বিক্রয়ে নিয়োজিত রয়েছে, এটিকে বলা হচ্ছে বিশিষ্ট পণ্যের দোকান। বণিক পাইকার
যে সকল পাইকারি ব্যবসায়ী নিজস্ব মূলধন বিনিয়োগ করে ব্যবসায় পরিচালনা করে তাদেরকে ব্যবসায়ী পাইকার বা বণিক পাইকার, অর্থাৎ তারা নিজেরাই পাইকারি ব্যবসায়ী, তাদের নিজস্ব মূলধন বিনিয়োগ করে তাদের ব্যবসাটা পরিচালনা করছে। এরা কখনো হোলসেলার হিসেবেও কাজ করে, আবার রিটেলার হিসেবেও কাজ করে। দেখো তারা নিজেরাই কিন্তু তাদের অর্থ বিনিয়োগ করে পণ্যটা ক্রয় করছে এবং সেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আবার অন্যদের কাছে সেটা বিক্রিও করছে। এদেরকেই বলা হচ্ছে বণিক পাইকার, বা অনেকের বইয়ে আছে ব্যবসায়ী পাইকার। মেইল অর্ডার পাইকার সর্বশেষ আলোচ্য বিষয়। যে সকল পাইকার পণ্যের ক্যাটালগ প্রদান করে অর্ডার সংগ্রহ করে এবং অর্ডার মোতাবেক খুচরা ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের নিকট ডাকযোগে পণ্য প্রেরণ করে তাদেরকে ডাকবাহী পাইকার বা মেইল অর্ডার পাইকার বলে। আমরা সাধারণত দেখি এখন অনলাইনের কারণে অ্যামাজনের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের প্রোডাক্ট আমাদের দেশে পাচ্ছি। তাহলে তারা আমাদের পণ্যের অর্ডারটা নেয়, সেটা ওই প্রতিষ্ঠানকে জানায়, তারপর আমাদেরকে সেটা পৌঁছে দিচ্ছে, সেটা ডাকযোগে হোক বা শিপিং এর মাধ্যমে হোক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়া ওষুধ শিল্প, এটার মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওষুধ আনা নেওয়া করা হচ্ছে। এখানে একটা প্রক্রিয়া দেখাও যে কিভাবে অর্ডারটা নেওয়া হয়, কাদের কাছে অর্ডারটা পাঠানো হয়, সেই অর্ডার করে পণ্যটা কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়। প্রায় ৯টি ধাপের মাধ্যমে কিন্তু মেইল অর্ডারটা নেওয়া হয় বা পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। এদেরকেই বলা হচ্ছে মেইল অর্ডার পাইকার বা ডাকবাহী পাইকার। যে তার পণ্যটা এখানে ক্রেতা এবং ভোক্তার মধ্যে, বিক্রেতার মধ্যে কিন্তু মুখোমুখি দেখাই হয় না। পুরো সমস্ত কাজই কিন্তু অনলাইনে বা যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হয়ে থাকে। এদেরকে বলা হচ্ছে মেইল অর্ডার পাইকার বা ডাকবাহী পাইকার। এই হচ্ছে সপ্তম অধ্যায়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই পোস্টার কমেন্টে আমাকে জানাবা। বাসার সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলেই সুস্থতা কামনা করছি। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। ধন্যবাদ। আমার সকল ক্লাস তোমরা উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। আমি সহ সকল শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুমে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমর গনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আল্লাহ হাফেজ। ভালো থেকো সবাই।